ফেব্রুয়ারির চমৎকার এক রৌদ্র উজ্জ্বল সকাল। বহুদিনের মেঘলা আকাশের পর আজ সূর্যের দেখা মিলেছে আসমানে। ধূসর আসমান আজ হলদেটে, প্রাণবন্ধ সজীব হয়ে উঠেছে গাছের পাতা। এক দুরন্ত কিশোরী ক্রাচে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে হেঁটে এসে দাঁড়ায় বিশাল বড় জানালার কাছটায়। জানালা সম্পূর্ণ কাচের, বাইরের দৃশ্য স্পষ্ট দৃশ্যমান হলো কিশোরীর চক্ষু সম্মুখে। হাসল সে, প্রাণোচ্ছল হাসি। তার মিষ্টি মুহূর্তে ব্যাঘাত ঘটাতে হাজির হয় এক তরুণী। সে দরজা সশব্দে খুলে কর্কশ কণ্ঠে বলল, তুর্সি, হোয়াট আর ইউ ডুইং দেয়ার? তারার কর্কশ কণ্ঠে কেঁপে ওঠে, পেছনে তাকায় তুর্সি। গলা ভেদ করে উষ্টাধর প্রসারিত হয়ে বেরিয়ে আসে তার জোরালো দীর্ঘ নিঃশ্বাস। দুই দিকে মাথা এলিয়ে হতাশা প্রকাশ করে। শেষে নিরাশ গলায় বলে, কিছুই না, কি বলবে বলো? তারা নিজ মুখশ্রীতে বিরক্তি ফুটিয়ে তুলল, ঠোঁট বাঁকিয়ে শোধালো, ঢাকা থেকে ফ্লাইট লেফটেন্যান্ট আসছে এখানকার এয়ারফোর্স ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং দিতে। তাদের ওপর কেউ হামলা করার প্ল্যান করেছে। সেটা খুঁজে বের করো কে করেছে এই প্ল্যান। এটা আমাকেই দেখতে হবে এখন ভাঙা পা নিয়ে? সিআইডি অফিসার তুমি, তা বোঝাই যায় না। এইসব কী ধরনের কথা? তুমি করবে না তো কে করবে? এই দায়িত্ব তোমার ওপর আরোপ হয়েছে। তারা লম্বা কদম ফেলে চলে যায়। তুর্সি তা দেখে বক্র চাহনি ফেলল সম্মুখে। ওষ্ঠাধর প্রসারিত হয়ে আপনা আপনি বেরিয়ে আসলো তপ্ত শ্বাস। সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ফাইলে মনোযোগ প্রদান করে তুর্সি। পায়ের জখম নিয়েও কাজ করতে বলছে। এদের মায়া দরদ নেই নাকি? কিছু ভেবে সম্মুখে ফের অনর দৃষ্টি ফেলে সে। সঙ্গে সঙ্গে বিশাল আরসিতে আবিষ্কার করে নিজের প্রতিবিম্ব। গলার ভোকাল কর্ডে থাকা কালচে জন্ম দাগটায় আলতো হাতে হাত বুলিয়ে মনোযোগী হয় নিজ কাজে। আর 3 দিন পরেই ফাল্গুন মাস শুরু হতে যাচ্ছে। বসন্তের প্রথম অংশে সে স্বাগত জানাতে আঁটো বেঁধে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুবক যুবতীর দল। আশেপাশের বিশ্ববিদ্যালয়ে থেমে নেই। মীরার ডিপার্টমেন্টের ওপর বসন্ত উপলক্ষে আয়োজনকৃত অনুষ্ঠানের একাংশ দায়িত্ব আরোপ করা হয়েছে। মীরা এবং তার সহপাঠীরা ভীষণ বিরক্তি নিভৃতে পেশ করলেও বহির্ভাগে কৃত্রিম হেসে কাজ করছে। সিনিয়রদের দেওয়া দায়িত্ব, তাদের মুখের ওপর কিছু বললে কর্কশ কণ্ঠের ধমক হজম করতে হবে। সকলে কাজ ভাগ করে নামার পর মীরাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যালয়ের পেছনের অংশটায় আলপনা আঁকার। মীরা চারুশিল্পীর হাত ভালো, তারই পরিপ্রেক্ষিতে শীতের প্রকোপ কমে গিয়েছে সপ্তাহখানেক পূর্বেই। মেদিনীতে এখন খাঁ খাঁ রৌদ্রের রাজত্ব। সকাল হতে প্রবাহিত হওয়া মৃদু মিষ্টি অলিন এখন মীরার নিখুঁত বড্ড বিরক্ত লাগছে। রংমাখা হাত নিয়ে কপালের কাছে পড়া থাকা চুলগুলো কানের পিঠে গুজে দেওয়ার তীব্র প্রয়াসে যখন সে ব্যর্থ প্রমাণিত হলো, বিতৃষ্ণায় রাগে ক্ষোভে প্রচণ্ড বিরক্তিতে উষ্ঠধর দিয়ে আপনা আপনি বাজে কিছু অকথ্য ভাষা বেরিয়ে এলো তার। সিনিয়রকে শক্তোক্তি করে কড়া কিছু কথা বলে সে কাজে মনোযোগী হতেই কর্ণকুহরে লহমায় প্রবেশ করে ভারী কণ্ঠ। কেউ তাকে উদ্দেশ্য করে বলল, চুল দিয়ে ঝাড়ু দেওয়ার থেকে হাতের সাহায্যে ওড়না দিয়ে ঝাড়ু দিলে ভালো হতো না? মীরা চমকে পেছনে তাকায়। উষান শটান হয়ে দাঁড়িয়ে তার হাত দুটো পকেটে গুজে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তার পানে তাকিয়ে আছে। হতভম্ব হয় মীরা। আজ প্রায় 2 সপ্তাহ পর এই লোকের দর্শন, তবে সে এখানে, আর চুল দিয়ে ঝাড়ু! মীরা চট করে দৃষ্টি ফেলে নিজের চুলে। সঙ্গে সঙ্গে চোখ দুটো তার বড়সড় হয়ে যায়। তার লম্বা চুলগুলো বাতাসে উড়ে ফ্লোরে হামাগুড়ি খাচ্ছে। ধুলোবালি লেগে বাজে অবস্থা চুলের। ফ্লোরের সব ময়লা মনে হয় একদম নিজের ভেতর টেনে নিয়েছে চুল। নিজেকে এবার শখানেক গালি দেয় মীরা। চুলগুলো হাত খোপা করা উচিত ছিল। এখন কি করবে সে? হাত ভর্তি সে রঙে মাখামাখি। হাত ধুতে নিলেও তো কারো সাহায্য প্রয়োজন। তার সঙ্গী সাথী কিয়ৎ পূর্বেই খেতে গিয়েছে। মীরার দ্বিধায় পড়া চেহারা দেখে উষান কিছুটা আন্দাজ করতে পারল। পাশে পড়ে থাকা মীরার ব্যাগ থেকে পানির বোতল বের করে কড়া গলায় বলল, জলদি এখানে আয়, হাত ধুয়ে নে। মীরা আলগোছে উঠে দাঁড়ালো। কিয়ৎ পরিমাণ দূরে গিয়ে হাত দিতে উষান পানি দেয়। হাত ধোয়া শেষে ওড়নার হাত মুছে চুলগুলো চটজলদি হাত খোপা করে নেয় মীরা। উষান তখন মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টিপাত ফেলে অবলোকন করছিল। নিভৃত তারা অশান্ত, অস্থিরতায় আনচান করছে। উটকো চিন্তা এসে মাথায় যন্ত্রণা দিয়ে যাচ্ছে বারংবার। মন ছটপট করছে সমাধান পাওয়ার আশায়, কিন্তু কিসের কি? সব দিকে যে শূন্যতা। ওড়না দিয়ে মাথা ভালোভাবে ঢেকে নিয়ে মীরা এবার মুখ খুলল। সন্নিহান গলায় বলল, আপনি আমার ভার্সিটিতে কি করছেন উষান?
হাওয়া খেতে এসেছি। এখানকার হাওয়া প্রচণ্ড মিষ্টি, তাই ভাবলাম বাতাস খেয়ে যায়। মীরা হতাশ গলায় বলে উঠল, আমার সাথে সবসময় এমনভাবে কথা বলার মানে কি? সোজা প্রশ্নে সোজা উত্তর দেওয়া যায় না? উষান চিবিয়ে বলল, তো এমন ভিত্তিহীন প্রশ্ন করিস কেন? এখানে এসেছি নিশ্চয় কোনো কাজ আছে তাই। মীরা জোরালো শ্বাস ফেলল। কেন যে সে এই লোকটার সাথে কথা বলতে যায়? উষানের সাথে কথা বলাই মানে মাথা নষ্ট। লম্বা কদম ফেলে মীরা সামনে এগোলো। আপাতত আলপনার কাজ শেষ, বাড়ি ফিরতে হবে। ওশান তার আলসেমি নিয়ে মৃদু শব্দে বসে পড়ে সেখানেই হাঁটু ভাঁজ করে। মীরার ওড়নার শেষ অংশ ধরে টান দেয় আলতো হাতে। বাধা প্রদান করে মীরা চলে যাওয়া থেকে ভীষণ বিরক্তি নিয়ে পেছনে ঘুরে মীরা চটে গিয়ে বলে, কি সমস্যা? অসভ্যদের মতো ওড়না টানাটানি করছেন কেন? উষা নরম সুরে বলল, পাশে একটু বসো মীরা, কথা আছে। না, আপনার সাথে আমার কোনো কথা নেই, থাকতে পারে না। যে কাজে এসেছেন তা করুন যান। মীরার তেজি কণ্ঠ, রাগে দাঁতে দাঁত লেগে ঘর্ষণ দৃষ্টি করছে। রোদের প্রখরতা থাকতেও কেমন বড় বড় চোখে তাকিয়ে আছে উষানের পানে। উষান ভড়কালো না, স্বাভাবিক নম্র সে। ওড়না ছেড়ে দিয়ে কণ্ঠের খাদ নামিয়ে বলল, তোর কি কোনো যমজ বোন ছিল মীরা, যার ভোকাল কর্ডে কালচে খদের মতো জন্ম দাগ আর চোখের পাশে তিল ছিল? ললাটে সূক্ষ্ম রেখা ফেলল মীরা। উদ্বিগ্নতা কয়েক প্রশ্নমাখা মুখশ্রী নিয়ে বসলো ওশানের পাশে। কণ্ঠ তীক্ষ্ণ করে বলে উঠল, হঠাৎ এসব জানতে চাচ্ছেন কেন বলুন তো? মতলব কি আপনার? হাস্য উজ্জ্বল প্রকৃতির উষান আচানক গুরুগম্ভীর রূপে নিজেকে আবৃত করে নিয়ে বলল, আমার উত্তরটা আগে দে মীরা। হুম, আমার কোনো যমজ বোন নেই, আমরা এক ভাই এক বোন, মায়ান আর আমি শুধু। তবে উষান নড়ে চড়ে বসে বলল, তবে আমার খালাতো বোন তুলসী, আমি আরও হুবহু একই রকমের দেখতে ছিলাম ছোটবেলায়। ক্লাস 5-এ ওঠার পর আমাদের চেহারার ভিন্নতা এসেছিল, আর আপনি যা বর্ণনা দিলেন এগুলো তুলসীর মধ্যেই আছে। কাজিন হলেও প্রায় 12 বছর বয়স অবধি আমরা একই রকম দেখতে ছিলাম। কথা শেষ করে মীরা মাথা তুলে তাকালো। সঙ্গে সঙ্গে চমকে হোক অথবা অবাক হয়েই বা হোক না কেন, তার উষ্ঠধরের মাঝে বিশাল এক ব্যবধান সৃষ্টি হলো। উষানকে দেখে সে ঠিক এই মুহূর্তে কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছে না। উষানের চাপা গায়ের রঙে মিশে আছে লালচে আভা, রক্তিমতা। মুখশ্রীতে লালচে আভা ক্রমশ বাড়ছে বলে মনে হলো। নেত্রজোয়ার সাদা অংশটুকুও রক্তিম আকার ধারণ করেছে। উষান যে রেগে গিয়েছে তা ঢের বুঝতে পারল মীরা। আশ্চর্যজনক লাগলো এই রেগে যাওয়াটা তার কাছে। পর্যবেক্ষণ শেষে মীরা বলে উঠল, উষান, আর ইউ ওকে? এমন দেখাচ্ছ কেন আপনাকে? উষান ধাদস্ত করে নিজেকে আপাদমস্তক সামলে তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, নাথিং সিরিয়াস। খালাতো বোন হওয়া সত্ত্বেও এত মিল থাকতে পারে? ব্যাপারটা অদ্ভুত না? আমার কাছেও অদ্ভুত লাগতো, কিন্তু পরে যখন আলাদা দেখতে হয়ে গেলাম তখন আর অদ্ভুত লাগেনি। তোর কাজিন এখন কোথায় জানি না, বাবা বলতে পারবে। আম্মু মারা যাওয়ার পর বাবা আমায় আর মাহাদিকে ফুপুর কাছে পাঠিয়ে দেয়। তখন ফিরে আসলাম যখন কয়েক বছর পর, তখন আর খালামণিকে দেখিনি। আব্বুকে জিজ্ঞেস করলে উত্তর পায়নি। উষান আশ্চর্য হয়ে বলল, মানে যখন তোর 7-8 বছর বয়স তখন তুই তোর ফুপুর কাছে ছিলি? হ্যাঁ। উষান দম করে নিজের চক্ষুজোড়া বন্ধ করে নিল। সব কিছু এলোমেলো, সব কিছুই। কিয়ৎবাদে মীরার নম্র কণ্ঠে শুনে হঠাৎ উষান প্রথম থমকালো। মীরা অতীব শান্ত থেকে বলল, আপনি আমায় পছন্দ করেন উষান? দেখুন, আমি কোনো ভিত্তিহীন কারণ ছাড়া এই প্রশ্নটা আপনাকে করিনি। সেদিন আমায় দুল কিনে দেওয়া মিথ্যা বলে চট্টগ্রাম থাকতে ফার্মেসি যাওয়ার নাম করে আমায় বাসায় পৌঁছে দেওয়া, আমাকে কি আপনার বোকা মনে হয় নাকি? মনোবিজ্ঞানের ছাত্রী আমি, তার উপর মেয়ে। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় যে কতটা তুখর আশা করে বলা লাগবে না। এবার আমার প্রশ্নের উত্তর দিন উষান ভাই, কেন করছেন এসব আমার জন্য? কারণ কি? সঠিক উত্তর দিন। গোধূলি লগ্নের অন্তিম প্রহর, আকাশ জুড়ে লালা আভা বিরাজমান। কুয়াশার আড়ালে ঢাকা পড়তে শুরু করেছে বিশাল আকৃতির দালানগুলো। নীরব প্রকৃতিতে পাখিদের ডানা ঝাপটানোর আওয়াজ চারপাশে প্রতিফলিত হচ্ছে সুমধুর রূপে। মিষ্টি সতেজ অনিলের বিচরণ মেদিনীতে। রক্তিম বিকেলের শেষ অংশ অন্তিম হয়ে ধীর পদে নামছে আঁধারের পাল্লা। অন্তরিক্ষে সন্ধ্যা তারা জলজল করে জানান দিচ্ছে সাহান্যের আগমন ঘটবে কিয়ং বাদেই। শীতল বাহিরে অবশিষ্ট রশ্মির ছিটে ফোটা অবধি নেই। নিঃশব্দতা বিচরণ করা কক্ষে থেমে থেমে কারো গুমোট কান্নার শব্দধ্বনি কর্ণপাত হচ্ছে করুণ রূপে। কষ্ট বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘ নিঃশ্বাসের পাল্লা সময়ের সাথে দ্বিগুণ হচ্ছে।
বদ্ধ দরজার ওপাশ থেকে দরজায় করাঘাত করতে করতে রুহি ক্লান্ত হয়ে সেখানেই ধপ শব্দ উৎপত্তিত করে বসে পড়ল। চিন্তায় ললাটে নোনা ঘাম আবির্ভূত হয়েছে। বক্ষস্থলের ডান পাশে থাকা হৃৎপিণ্ড তুমুল বেগে স্পন্দিত হচ্ছে ক্ষণে ক্ষণে। দুপুরবেলা মীরাকে কাঁদতে কাঁদতে বাসায় ফিরতে দেখে তার অন্তঃস্থল খ্যাত করে উঠেছিল। কি হয়েছে তার জিজ্ঞেস করবে, কিন্তু মীরা তার সুযোগ না দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শতবার ডাকার পরেও খোলেনি দরজা। রুহির ভয় করছে প্রচণ্ড। মীরার হলোটা কি? খারাপ কিছু নয় তো? ঘুটঘুটে আঁধারে ছেয়ে থাকা কক্ষে বালিশে মুখ গুজে চাপা সুরে কাঁদছে মীরা। কাঁদতে কাঁদতে মুখশ্রীর বেহাল দশা। রক্তিম হয়েছে আঁখি জোড়া সাদা অংশ, সর্বমুখশ্রী। হেঁচকি তুলছে অনব্রত। হাঁচি দিয়ে ফেলেছে ইতিমধ্যে বেশ কয়েকবার। মীরার এই এক সমস্যা, কান্না করলে সর্দি লেগে যায়। রোহিত চিন্তিত কণ্ঠে ক্রন্দরত মীরার ধ্যান কেড়ে নিতে ব্যর্থ। ইহজগতের কোনো ধ্যান আপাতত মীরার মধ্যে নেই। সে ব্যস্ত নিজ ভাবনা জগতে। বিদ্যালয়ে ক্যাম্পাসে বলা উষানের প্রতিটি বিষাক্ত তীরের ন্যায় বাক্য অনবরত তার হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে সুচালো আঘাত করছে। ক্যাম্পাসে উপস্থিত থাকাকালীন মীরা যখন অতীত উত্তেজনা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিল, এরূপ দেখ মীরা, এটা সম্পূর্ণ তোর ভুল ধারণা। আমি তোকে ভালোবাসি না। এসব করেছি নিজ দায়িত্ব থেকে। সেদিন রাতে ফার্মেসি যাওয়ার নাম করে তোকে বাসায় পৌঁছে দেওয়া, এটা আমি বিবেকবোধ থেকে করেছি। এত রাতে একা যাওয়াটা রিস্কি। তারপর কানের দুল কিনে দেওয়াতে যেই রিজনটা আমি দেখিয়েছিলাম সেটা একদম সত্যি। তুই চাইলে খোঁজ নিয়ে দেখতে পারিস। ক্লিয়ার করতে পেরেছি? এসব ভাবনা কখনোই মাথায় আনবি না। অ্যাটলিস্ট আমাকে ঘিরে তো অবশ্যই না। এতটুকু বার্তা মীরার অন্তঃকরণে অশান্ত ঝড় তুলতে সক্ষম হয়েছিল। কোনো মতে সেখান থেকে টলতে টলতে নিজের বাসায় এসে ঘরবন্দি করে নিয়েছিল নিজেকে। চেষ্টা করেছিল বোঝার কেন সে এতটা কষ্ট পাচ্ছে, কেন এই ছন্নছাড়া ব্যক্তির জন্য তার মন অনলে দহন হচ্ছে। পরিশেষে দীর্ঘ 1 ঘন্টা মাত্রা অতিরিক্ত চিন্তা ভাবনায় মীরা আবিষ্কার করল সে উষার নামক খামখেয়ালি পাথর মানবটাকে একটু একটু করে এই 2.5 মাসে নিজ অন্তরালের এক বিশাল জায়গায় স্থান দিয়ে ফেলেছে। তার নিভৃতের এক স্থান জুড়ে দখলদারত্ব করে বসে আছে উষান, রেজওয়ান, মীরার সবচেয়ে ঘৃণিত বস্তু। প্রণয়, প্রেম আর তার সর্বাঙ্গ জুড়ে রাজত্ব করছে। ব্যাপারটা হজম করা ভীষণ কষ্টসাধ্য। তারই পরিপ্রেক্ষিতে এই দীর্ঘক্ষণ ক্রন্দনের মেলা বসেছে। নেত্রকোনা অশ্রু দ্বারা সিক্ত হচ্ছে বারংবার। দরজার নিকট আবারও করাঘাত, ভরাট কণ্ঠস্বর। মীরা এবার এই কণ্ঠ শ্রবণ করল। কর্ণকুহরে তার ঝংকার তুলল। মস্তিষ্ক বলছে তার কাঙ্ক্ষিত সেই ব্যক্তির আগমন ঘটেছে, এসেছে সে। ভাবনায় ছেদ পড়ে কর্কশ ধ্বনি কর্ণপাত হওয়ার পর দরজার ওপাশ থেকে উষান উচ্চস্বরে বলে উঠল, তুই যদি এখন দরজা না খুলিস মীরা, আমি এই দরজা এখনই ভেঙে ফেলবো। মীরা ব্যস্ত পায়ে উঠে দাঁড়ায়। আশ্চর্য তো, রাগ তো আমার দেখানোর কথা, উল্টো এই ব্যক্তি কোথায় থেকে উড়ে এসে ফের তার ওপর অধিকার ফলাচ্ছে। মীরা দ্রুত হাতে দরজায় নবে মোচড় দিয়ে লক খুলে ফেলল। তৎক্ষণাৎ ওপাশ হতে দরজা ধাক্কা দিয়ে প্রবেশ করে সেই দাম্ভিকতা নিয়ে চলা মানুষটা। বাঁধাবি মুখটায় রুষ্টতা বিরাজমান। মীরা শুষ্ক ঢোক গিলল। এই লোক এত রেগে কেন? উষান তড়িৎ বেগে হেঁটে জানালায় এঁটে দেওয়া মোটা শুভ্র রঙের পর্দাগুলো এক টান দিয়ে সরিয়ে ফেলে। বারান্দার দরজা দ্রুত হাতে খুলে ক্ষান্ত হয়ে তপ্ত শ্বাস ছাড়ল। মীরা উষানের থেকে দৃষ্টি সরিয়ে দরজার বাহিরে তাকায়। রুহি কোমরে হাত দিয়ে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা তার পানে দৃষ্টিপাত ফেলতেই রুহি রুষ্ট কণ্ঠে বলল, আমি 1 ঘন্টা ধরে তোরে ডাকতেছি, আমার ডাক তো গেল না তোমার কানে? উষান ভাই আসতে না আসতেই দরজা খুলে ফেললি। মির্জাফরের ভাগ্নি, তোরে তো আমি খুন করব আজ। বাচালের মতো পকপক কম কর। আমি এমনিতেই আরও কয়েক ঘন্টা পর দরজা খুলতাম। উষানের কথায় দরজা না খুললে সে বাবার কানে কথা লাগাতো। তখন বাবা চিন্তা শুরু করত। বাবা এমনিতেই হার্টের পেশেন্ট, চিন্তা করলে অনেক সমস্যায় পড়তো। রুহি কিছু বলার জন্য উষ্টাধর প্রসারিত করতেই রুমের ভেতর হতে উষান হাঁক ছেড়ে মীরাকে ডাক দেয়। রুহি একবার রুমে উকিঝুঁকি দিয়ে শেষে মীরার পানে তাকিয়ে চিবিয়ে বলল, একবার উষান ভাই যাক, তারপর দেখিস তোরে আমি কি করি। শব্দ করে পা ফেলে রুহি রুমের সামনে থেকে চলে যায়। তপ্ত শ্বাস ফেলে মীরা ওড়না টেনে রুমে প্রবেশ করে। ঘুটঘুটে আঁধারে নিম্নজিত রুমটা এখন রশ্মির ঝলকানিতে ঝলমল করছে।
যদিও বাহিরে রশ্মির ধাপ প্রায় শেষ, কিন্তু কৃত্রিম রশ্মির সাহায্যে রুম এখন সম্পূর্ণ আলোকিত। উষান তার হতে 3 ফুট দূরে দাঁড়ালো। মীরা পদচারণ থামিয়ে জিজ্ঞেস করলো, আপনি হঠাৎ আমার ফ্ল্যাটে কেন এসেছেন? উষান উল্টোপিঠ হয়ে দাঁড়ালো। মীরার প্রশ্ন নড়চড় কিংবা হেলদোল কোনোটাই লক্ষ্য করা গেল না। ক্ষণিক বাদে স্বাভাবিক গলায় বলে উঠল, দরজা আটকে কান্নাকাটি করছিলি কেন মীরা? আমার উত্তর শুনে মীরার শিরদাঁড়ায় অদ্ভুত এক স্রোত প্রবাহিত হলো। উষানের কণ্ঠস্বর উদ্ভট ঠেকছে তার নিকট, ভীষণ শীতল কণ্ঠ। আক্ষেপ, ক্ষোভ, রাগ সব কিছু যেন স্বাভাবিক থেকে নম্রভাবে প্রকাশ করছে। নিজেকে সামলে নিয়ে মীরা প্রতি উত্তর করল, আপনার উত্তর শুনে কি আদৌ আমার কান্নাকাটি করার কথা? প্রশ্নটা বেখাপ্পা লাগলো না আপনার? প্রশ্ন নয়, তোর উত্তর বেখাপ্পা। তোর চোখ স্পষ্টতার সকল উত্তর দিচ্ছে আমায়। তোর চেহারা আমায় বলে দিচ্ছে তোর অন্তরালের অপ্রকাশিত কথা। মীরা ধরা খেয়ে ইতস্তত বোধ করল। তার এই এক বিরাট সমস্যা, কোনো কিছু সঠিক সময়ে গোপন করতে পারে না। মুখ বন্ধ রাখলেও চেহারায় ফুটে ওঠে তার মনোকথা। উষান পেছনে ফিরল এবার। মীরার মুখশ্রীর প্রতি সচেতন চাহনি তার। অশ্রুকণা শুকিয়ে গালে দাগ বসে গিয়েছে। চেহারা বলে দিচ্ছে আসল সত্যিটা। তার অন্তঃকরণ একটু অস্বস্তিশীল হয়ে উঠল। মীরা এগোলো উষানের সন্নিকটে গিয়ে। হঠাৎ করে নিজের আসল সত্তা রূপ কঠিনতা ফেলে ঠোঁট ভেঙে হু হু করে কেঁদে উঠল। অবাধ্য অদৃশ্য অশ্রুকণা দর্শন দিল নেত্রকোণে। গাল বেয়ে পড়ে গেল সে নিজের নিয়ম অনুসারে। আচানক সে তার সামনে থাকা লম্বা শক্তপোক্ত দেহের অধিকারী মানবকে আবেগে জড়িয়ে ধরল। উষানের বুকের কাছে শার্টের অংশটা খামচে ধরল শক্ত করে। নিজ কার্য হাসিলের মাঝে মীরা একটুখানি চমকে উঠল বটে। পাথর মনের মানবটার শরীরটাও দেখি পাথর, পেটানো শরীর যেন লোহার মতন শক্ত। উষানের কোমর জড়িয়ে ধরে মীরা কান্নামাখা সুরে বলে উঠল, আপনি আমায় ভালোবাসেন না? এই কথাটা শোনার পর আমার এতটা কষ্ট হয়েছে যেন আমি এখনই দম বন্ধ হয়ে মারা যাব। কোনো মতে বাড়ি ফিরে দরজা আটকে বসেছি। হাতে নতুন একটা প্লেটও নিয়েছিলাম সুসাইড করার আশায়। ট্রাস্ট মি, তখন যে আমার মধ্যে কি চলছিল আই ডোন্ট নো। বারবার মনে হচ্ছিল আপনাকে না পেলে এই মুহূর্তে আমি পাগল হয়ে যাব। এমনটা হওয়ার কারণ বুঝিনি প্রথমে। অনেকক্ষণ চুপচাপ বসে থেকে উপলব্ধি করলাম আপনার মতো অসভ্য বদমাইশ পাথব মানবটাকে আমি ভালোবাসি। মীরা থামল। হেঁচকির তালে কথা বলা বেশ মুশকিল হয়ে পড়েছে। উষান স্তব্ধ চোখে তার বুকে থাকা ক্রন্দনরত রমণীকে দেখছে। এটা কি সেই মীরা যে তাকে ঘৃণা করত, সহ্য করতে পারতো না? মীরার হঠাৎ পরিবর্তন উষানের মেনে নিতে কষ্ট হচ্ছে। এটা কি হলো? ক্ষণ বাদে মীরা ছিটকে সরে আসে। মনে করলো এইমাত্র সে কি করেছে, কি বলেছে। সর্বনাশ, এটা কি করলো সে? আবেগের তাড়নায় এই নিষিদ্ধ ভুলটা কি করে করতে পারলো? মীরার অস্বস্তি, ইতস্তত অনুভূতি মিশ্রিত মুখশ্রী দেখে উষান বুঝল মীরা তখন নিজের মধ্যে ছিল না। হয়তো নিজের মাঝে চেপে রাখতে চেয়েছিল কথাগুলো। জড়ালো শ্বাস ফেলে সে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে ওঠে, ছি মীরা, এটা কি করলি তুই? আমার শার্ট, নাকের পানি, চোখের পানি সব এক করে মিশিয়ে ফেলেছিস। ধর এটা, সকালে আমাকে শার্টটা ধুয়ে বাসায় দিয়ে আসবি। উষান তার পরনের শার্ট মীরার সামনেই খুলে ফেলল। মীরা হকচকিয়ে উঠল তৎক্ষণাৎ। তবে উষান ভেতরে টি শার্ট পরিহিত বলে ক্ষান্ত হলো। উষান মীরার হাতে শার্ট ধরিয়ে দিয়ে রুম থেকে বের হতে হতে বলল, নিজের অনুভূতি কন্ট্রোল করা শেখা দরকার তোর। আবেগের দুনিয়া ছেড়ে বাস্তবতা দেখ, সব কিছুর পার্থক্য বুঝতে পারবি। উষান চলে যেতেই মীরা বিছানায় বসলো। লোকটা কি বলে গেল? তার কথাগুলো কি ভালো মতো শোনেনি? ভালোবাসার মাঝে আবেগ শব্দটা টানছে কেন? সব চিন্তা ফেলে মীরা তার হাতে থাকা উষানের শার্টটা নিজের নাকের কাছে ধরল। শ্বাস টেনে উপলব্ধি করে প্রিয় মানুষের গায়ের মিষ্টি পুরুষালী ঘ্রাণ। দরজার ওপাশ হতে সরে যায় উষান। বুক ছেড়ে তার আপনা আপনি বেরিয়ে আসে দীর্ঘ নিঃশ্বাস। এসবের শেষ কবে? কবে সে তার ওপর অর্পিত বিশাল দায়িত্বের ইতি টেনে শান্তি, স্বস্তির প্রিয়তমা প্রহরকে কাছে টানতে পারবে? পুষাপে ব্যস্ত এরিক। কোথা থেকে তুলসী উড়ে এসে তার পিঠের ওপর বসে পড়ল। মুখ থুবড়ে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে পুষাপ করতে থাকে সে। ঈষৎবাদে থেমে থেমে বলতে লাগলো, মিস তুলসী, এত সকালে আমার এখানে? তুলসী ভাবলেশীন গলায় উত্তর দেয়, কেন, আসতে পারি না নাকি? আসা নিষেধ? তাহলে চলে যায়। স্ট্রেঞ্জ, এটা কখন বললাম?
আসা নিষেধ হতে যাবে কেন? তোমার প্রেমিকার বাসা, যখন খুশি তখন আসবে। স্টপ, পরে পুশ আপ করো। আমার কিছু কথা আছে, উঠে এসো। তুর্সি এরিকের ওপর থেকে নেমে বিছানায় গিয়ে বসলো। এরিক উঠে দাঁড়িয়ে তোয়ালি দিয়ে অবশিষ্ট ঘামটুকু মুছতে মুছতে এগোলো তুর্সির নিকট। সন্নিকটে দাঁড়িয়ে কিছু বলবে তৎক্ষণাৎ মাথার পেছন দিকটায় চাপ অনুভূতি হলো তার। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ল সামনে। তারপর অনুভব করলো তার উষ্ঠধর এক কোমল অধর জোড়ার মাঝে আস্তে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এরিক আশ্চর্য হয়, চরম আশ্চর্য।